আপনারা দেখছেন স্টিং নিউজ। স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বৈদিক যুগে সেচ ব্যবস্থা। এই ইটকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কলকাতা কালীঘাট উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অসীম চক্রবর্তী। অসীমবাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। অসীমবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার গবেষণার বিষয় ঋগ্বেদ ও অন্যান্য বেদে কৃষিকাজে সেচ ব্যবস্থা। এই বিষয়ে গবেষণার প্রতি আপনার আকর্ষণ কিভাবে তৈরি হয়েছিল? দেখুন, বেদ যে শব্দটি, সেটি যদি আমি এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে বেদ শব্দের অর্থ জ্ঞান। এবং এই বেদ, যেটা এখন আমাদের যে দৃষ্টিকোণ রয়েছে, সেটি বেদ শব্দটি শুনলেই আমরা ধর্মীয় বিষয়ের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদের এই দৃষ্টিকোণ যদি একটু পরিবর্তন করি, তাহলে আমরা দেখতে পাবো বেদ, যদি আমরা এই শব্দটি ইন্টারনেট সার্চ করি, সেখানেও দেখতে পাবো যে বেদ হচ্ছে ওয়ার্ল্ড, সারা ভারতবর্ষ নয়, ওয়ার্ল্ডের প্রথম গ্রন্থ হচ্ছে বেদ। এবং এই বেদে সর্বত্র প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং এক কথায় বলা যেতে পারে প্রকৃতিকে পূজা করার কথা বলা হয়েছে। এবং বেদ যে বৈদিক সময়কাল ছিল, সেই সময়কালে প্রকৃতিকে জানার, প্রকৃতিকে চেনার সর্বশ্রেষ্ঠ সময় যদি আমি বলি, সেটা হচ্ছে বৈদিক সময়কালটা। আমরা যদি বেদ এবং পুরাণ, এই শব্দের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বেদ ভীষণ সায়েন্টিফিক। আমি যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছি, সেই সময়টা আমি দেখেছি বেদ মানে একটা সায়েন্টিফিক বিষয় রয়েছে। এবং আমরা পরিবেশ নিয়ে এখন সচেতন রয়েছি এবং পরিবেশ নিয়ে এখন ভাবছি, নদী নিয়ে ভাবছি। কিন্তু হাজার হাজার বছর আগে এনভায়রনমেন্টাল যে বিষয়, সেটা কিন্তু প্রকৃতি আমাদের ভাবিয়ে দিতে শিখে গেছে। যেমন যখন আমরা এখন দেখছি বর্তমানে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্ট, নয়েজ পলিউশন অ্যাক্ট বা ওয়াটার পলিউশন অ্যাক্ট, এই ধরনের বিষয়গুলো এখন তৈরি করা হচ্ছে। কিন্তু এগুলো যদি কনসেপ্ট আপনি দেখেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে বেদে যেতে হবে এবং বেদেই আপনাকে এই সমস্ত বিষয়গুলো বিস্তৃত বর্ণনা সহকারে বলে দেওয়া আছে। এখন আপনি যে কোনো দিকে যাবেন, সেখানেই বেদ রয়েছে। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, আপনি সেই দিকটা সরিয়ে এসে যদি নৃত্য, সঙ্গীত, আপনি যে কোনো দিকে যাবেন, সেখানে কিন্তু বেদ। আমাদের উৎস যদি জানতে চান, এই সব কিছুর উৎস, তাহলে কিন্তু আমাদের বেদে যেতে হবে। আমাদের সবকিছুর সোর্স হচ্ছে বেদ। যে বেদের উপর নির্ভর করেই এখন যেগুলো আমরা সার্জারি, আমরা মেডিকেল লাইনে আমরা সার্জারি শব্দটির সঙ্গে খুবই পরিচিত, কিন্তু এই সার্জারি কনসেপ্ট যদি দেখেন, সেটা কিন্তু বেদ থেকেই শুরু হয়েছে, ঋগ্বেদ। আপনি যদি দুটো পোর্শন, আমরা যদি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা, এই দুটোকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে সেখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যে সার্জারির কনসেপ্ট আমাদের বেদে কিভাবে বর্ণনা করা আছে। বুঝতে পেরেছি। সেখানে অসীমবাবু, আমার প্রশ্নটা ছিল আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, তো এই বিষয়গুলো, এই সায়েন্টিফিক বিষয় থেকেই আমার এই আগ্রহটা তৈরি হয়েছে বেদের উপরে কাজ করার। আর বর্তমানে আপনি যে প্রশ্নটির উত্থাপন করলেন, যে আমাদের ইরিগেশন সিস্টেম, হ্যাঁ, এই মানে ইরিগেশন আমি আমি সিস্টেম, আমি এই প্রশ্নটাই করতে চাইছি আপনাকে, যে আমাদের দর্শকরাও জানতে চায় যে বৈদিক যুগে কেমন ছিল তখনকার সেচ ব্যবস্থা, ইরিগেশন সিস্টেম। দেখুন, ইরিগেশন সিস্টেম যদি আপনি এখন যে সিস্টেমটা আমরা জানি, ন্যাচারাল ইরিগেশন আর আর্টিফিশিয়াল ইরিগেশন, বেদেও, ঋগ্বেদে, সেখানে কিন্তু প্রথম বেদ প্রথম কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে ইরিগেশন সিস্টেম। যে কনসেপ্টটা, সেটা প্রথম ঋগ্বেদেই বলা আছে। সেখানে না, আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল, তখন কি কৃষিকাজ হতো, মানে ব্যাপক হারে হ্যাঁ হতো? অবশ্যই, অবশ্যই সেখানে বিস্তৃত বর্ণনা করে দেওয়া আছে। ন্যাচারাল ইরিগেশন এবং আর্টিফিশিয়াল ইরিগেশন বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। এখান থেকে বোঝা যায় যে তখন কৃষিকাজের যে কনসেপ্ট, সেটা চলে এসেছে। সেটা কোন বেদে উল্লেখ আছে? সেটা ঋগ্বেদে উল্লেখ আছে।
আপনি যদি ঋগ্বেদে যান, ঋগ্বেদে দেখতে পাবেন, আমি একটি মন্ত্র এই বিষয়ে উল্লেখ করতে চাইছি। প্রচুর মন্ত্র রয়েছে ঋগ্বেদে। যেমন আপনি ঋগ্বেদের মণ্ডল সংখ্যা 5 এবং সূক্ত সংখ্যা 83, এবং এখানে যতগুলো মন্ত্র আছে এগুলো রেন ওয়াটার বেসড ইরিগেশনের রিলেটেড। যেমন আমি একটা মন্ত্র বলছি, 10 নম্বর মন্ত্রটা, আবিবর্ষম উদোষো গৃভায় আকর্ধন তন্মানি अत्ते तवा ओ आजीजन औषधि विजनाय कम ओत प्रजाभ्य वेद मनीषम। এই যে মন্ত্রটি বললাম, এখানে একটি প্রথম শব্দ আমি উল্লেখ করেছি সংস্কৃততে, সেটা হচ্ছে আবিবর্ষম। এই কনসেপ্ট হচ্ছে রেনফল। আচ্ছা, যেমন আমাদের প্রাইমারি ওয়াটার সোর্স ইন বৈদিক লিটারেচার, তাহলে বেদে কিন্তু বিস্তৃত বর্ণনা করে দেওয়া আছে রেন ওয়াটার। আরো মন্ত্র আছে ঋগ্বেদে 10ম মণ্ডলের 43 নম্বর সূক্ততে 7 নম্বর মন্ত্র। এখানে যদি দেখেন, সেখানে একটি বহুল প্রচলিত একটি মন্ত্র, যেখানে বলা আছে আপনা সিন্ধম অভি যৎ সমাক সরন্তৌ সোমাস ইন্দ্রম কল্লা ইবরদম वर्धन्ते विप्रा महस्य साधने यवं न विष्टुर्दिव्येन दानुना। এখানে যদি আমি অসীম বাবু, এগুলোকে একটু বাংলায় আপনি অনুবাদ করবেন যাতে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হয়। কি উল্লেখ আছে এতে? দেখুন, আমি যদি এই মন্ত্রটি বাংলা ছাড়া আমি যদি এক কথাই বলি, আচ্ছা। যে এখানে এমন কি শব্দ আছে যেখানে বুঝলাম যে এটা ইরিগেশনের সঙ্গে যুক্ত। দেখুন, এখানে আমি একটা শব্দ উল্লেখ করছি, সেটা হচ্ছে ইয়াবা, মানে বার্লি। এখানে এই ইয়াবা মিন্স বার্লি, যে চাষবাস, যে এগ্রিকালচার, সেটা কিন্তু এখানে উল্লেখ আছে ইয়াবা শব্দের মাধ্যম দিয়ে। এবং কুল্লা, যে কুল্লা ইব হ্রদম, কুল্লা শব্দের অর্থ ক্যানেল। ইরিগেশনের ক্যানেল যে সিস্টেমটা রয়েছে সেখানে এর কথা বলা আছে। এবং হ্রদম অর্থাৎ বৃহত্তর হ্রদ। আমি যদি ছোট ছোট খালগুলো একটা বৃহত্তর হ্রদে গিয়ে মিশছে, তাহলে এটার কিন্তু ইরিগেশন সিস্টেমের একটা প্রসিডিওর, এটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। আপনি গবেষণা করতে গিয়ে আর কি কি উল্লেখ পেয়েছেন বেদে এইরকম আছে, লেখা আছে? কি কি বিষয়গুলো? আসলে সব বিষয়গুলি নিয়েই আমরা একটু দর্শকদের সেগুলো জানাতে চাই। দেখুন, আমি যেমন বললাম, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করলেন। আমি যেমন বললাম রেন ওয়াটার, রিভার ওয়াটারের উপর ইরিগেশন। আমি প্রথমেই বলেছি ন্যাচারাল ইরিগেশনের দুটো পোর্শন ঋগ্বেদে পরিষ্কার বলে দেওয়া আছে, যেমন রেন ওয়াটার এবং রিভার ওয়াটার। ন্যাচারাল ইরিগেশনের দুটো পার্ট। আমি যেমন রেন ওয়াটারটা বললাম, রিভার ওয়াটারের বিষয়ে বিস্তৃত বর্ণনা আছে। আমি যদি ঋগ্বেদের 10ম মণ্ডলের 75 নম্বর সূক্তের 5 নম্বর এবং 6 নম্বর মন্ত্র, এই দুটো দেখি, তাহলে সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে। যেমন ইমাং মে গঙ্গে যবনে সরস্বতী সতুদ্রোহিস্তমম সচোতা পুরুষন্না। এই যদি মন্ত্রটি, আমি পুরোটা বললাম না, এই যদি মন্ত্রটি দেখেন, তাহলে এখানে আমি কিছু নদীর নাম পাচ্ছি, যেমন সিন্ধু, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই নদীগুলোর উপর ভিত্তি করেই কিন্তু রেন ওয়াটার যে প্রসিডিওর তখন কিন্তু চালু ছিল। তাহলে সরস্বতী নদী ভীষণ ইম্পর্টেন্ট, এবং সিন্ধু নদী এর উপরে বেস করে কিন্তু রিভার ওয়াটার প্রসিডিওরটা চলে আসছে। বিষয়টা কি বলুন তো, এখন আমরা যে কোনো সংস্কৃত মন্ত্র যখন উচ্চারণ করি, তখন একটা ধারণায় জন্মে গেছে যে মন্ত্রগুলো যে আমাদের হিন্দু ধর্মের যে পূজা পাঠের সঙ্গে জড়িত। শুধুমাত্র এই কনসেপ্টটার জন্যই আমাদের দৃষ্টিভঙ্গি আজকে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এইগুলো বেদের অন্যভাবে এগুলো ব্যাখ্যা করা রয়েছে। যখন মন্ত্রটির সৃষ্টি হয়েছে, তখন এই যে আমরা এখন মন্ত্রগুলো উচ্চারণ করছি, এই নদীগুলো, যেমন যারা পূজা পাঠের সঙ্গে যুক্ত তারা হয়তো জানবেন যে গঙ্গা জল শোধন মন্ত্র বলে একটি মন্ত্র আছে, ইমং মে গঙ্গে যবনে সরস্বতী। এই শব্দ যখনই উল্লেখ করছি তখনই আমরা পূজা পাঠের দিকে চলে যাচ্ছি, কিন্তু যখন মন্ত্রটি সৃষ্টি হয়েছিল তখন এটিকে কি বলা হয়েছিল?
এই নদীগুলিকে রক্ষা করার কথা বলা হয়েছিল, গঙ্গা যমুনা সরস্বতী নদীর রক্ষা করার কথা বলা হয়েছিল। তাহলে আমাদের কনসেপ্ট পরিবর্তন হয়ে গেছে, আমরা যে কোনো সংস্কৃত মন্ত্র পূজা পাঠের দিকে নিয়ে চলে যাচ্ছি। আপনি জানবেন যে একটা বহুল প্রচলিত মন্ত্র রয়েছে, যেমন গায়ত্রী মন্ত্র। হুম ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। মন্ত্রটিকে বললেই বলবে গায়ত্রী মন্ত্র। আপনি শুনলে অবাক হবেন, এর মধ্যে গ্র্যাভিটেশন ল এর কথা বলা আছে। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটার জন্য সংস্কৃত বিষয়টা একটু আজকের দিনে অন্যরকম, শুধুমাত্র ধর্ম নির্ভর হয়ে যাচ্ছে। কিন্তু বেদ সম্পূর্ণ সায়েন্টিফিক ভাবে এর মন্ত্রগুলো সৃষ্টি হয়েছে। বেদে বেদে যখন মন্ত্রগুলো আলোচিত হয়েছে তখন কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের অন্যরকম ছিল, শুধুমাত্র পূজা পাঠের বিষয় সেখানে ছিল না। প্রকৃতির উদ্দেশ্যে মন্ত্রগুলোকে, প্রকৃতির উদ্দেশ্যে, প্রকৃতিকে ভালোবেসে, এই যে এখন আমরা নদিয়াবাসী, নদিয়া মুর্শিদাবাদের কিছু অংশ আমরা জানি যে জলঙ্গি নদীর কি অবস্থা, এর জন্য দায়ী আমরাই নিজেরাই। তাহলে এই জলঙ্গি নদীকে আমরা এখন বাঁচানোর উদ্যোগ নিচ্ছি, কিন্তু হাজার হাজার বছর আগে নদীকে বাঁচানোর, প্রকৃতিকে বাঁচানোর কথা বেদে বলে দেওয়া আছে। এখন আমরা বলছি স্বচ্ছ ভারত মিশন, এই শব্দ উল্লেখ করছি, কিন্তু এই শব্দ কোথা থেকে আসলো আপনি যদি জানতে চান তাহলে আপনাকে বেদে যেতে হবে। বেদেই প্রথম এর উৎস। এই আচ্ছা কনসেপ্ট আমরা এখন নতুন নতুন আধুনিক শব্দ ব্যবহার করছি, কিন্তু শব্দগুলো বেদে অন্যভাবে সংস্কৃততে, বৈদিক সংস্কৃততে বলা আছে, কিন্তু আমরা এখন আধুনিক শব্দ ব্যবহার করছি, যার ফলে ভাবছি সবই আমরা নতুন ভাবে সৃষ্টি করছি। কিন্তু এর সোর্স আপনাকে বললাম, ওয়ার্ল্ডের প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তাহলে ভারতবর্ষ ছিল জ্ঞান ভান্ডার। তাহলে এই হচ্ছে বেদ। বেদ আপনাকে সর্বত্র, আপনি সারে গামা ফাধা নিশা বলবেন, সেটাও আপনাকে ঋষভ গান্ধার ধৈবত, আপনাকে বেদে চলে যেতে হবে। আপনি এমন কোন শব্দ, কোন বিষয় বলতে পারবেন না যার উৎস বেদ নয়। আচ্ছা, তাহলে কি এই ঋগ্বেদে এই কয়েকটি শব্দ উল্লেখ আছে এবং সেটা থেকেই আপনার এই গবেষণা, যে সেখানে ন্যাচারাল ইরিগেশন সিস্টেম ছিল, সেখানে আর্টিফিশিয়াল ইরিগেশন সিস্টেম ছিল, মানে আরও যদি আপনার কোনো যুক্তি থাকে বা আপনি যদি আরও কিছু তথ্য খুঁজে পান আপনার গবেষণায়, সেটা শেয়ার করতে পারেন। দেখুন, এই যে ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম ফ্রম বৈদিক টু প্রেজেন্ট, হুম হুম এই একটা পেপার যেটা আমার এবারের 19তম বিশ্ব সংস্কৃত সম্মেলন, আচ্ছা যেটা এবারে নেপালে হুম হয়েছিল, হুম হুম তো সেখানে আমার এই পেপারটি, গবেষণাপত্রটি সিলেক্ট হয়েছিল আচ্ছা গবেষণাপত্র পাঠের জন্য। আচ্ছা তো সেখানে আমি পরিষ্কার দেখিয়েছিলাম যে এই যে ইরিগেশন সিস্টেম যেটা আমরা বলছি, সেটা ঋগ্বেদ থেকে শুরু হয়েছে, পরবর্তীতে স্মৃতিশাস্ত্রগুলো, এবং তারপরে আমাদের ব্রিটিশ কলোনিয়াল যে সময়কালটা ছিল সেই সময়ে কি পরিস্থিতি ছিল, তারপরে আমাদের স্বাধীনতার সময়কালটা কি ছিল, এবং স্বাধীনতার পরবর্তীতে বর্তমান সময়ে ইরিগেশন কনসেপ্টে কিভাবে পরিবর্তিত হয়েছে, এই বিষয়টা ওখানে আমার মূল বক্তব্য ছিল। আচ্ছা, সেখানে এবার আমি এবার আমি বলতে চাইছি যে আপনি যখন এই বিষয় নিয়ে গবেষণা করছেন, বৈদিক যুগে সেচ ব্যবস্থা, সেখানে কয়েকটি শব্দের আপনি উল্লেখ পাচ্ছেন, কিন্তু এরকম কি কোথাও মানে বর্ণনা পাচ্ছেন যেখানে সেই সময় কৃষিকাজ ছিল এবং কৃষিকাজ হতো এবং সেই কৃষিকাজে ঠিক এইভাবে ইরিগেশনটা কৃষিকাজেই লাগানো হতো, এইটা কিভাবে নিশ্চিত হলেন আপনি? দেখুন, প্রথমত হচ্ছে যে আমি যে পোর্শন থেকে আসছিলাম, রেন ওয়াটার, রিভার ওয়াটার, হুম হুম রিভার ওয়াটারের মধ্যে আমি একটা নদীর নাম বললাম, হুম খুবই হুম উল্লেখযোগ্য নদী, সরস্বতী নদী। হুম তো এই সরস্বতী নদীর উপরে কিন্তু আমাদের ইরিগেশনের সারফেস ফ্লো এবং বাই সারফেস ফ্লোর হুম উল্লেখ আছে। আচ্ছা যেমন আপনি যদি ঋগ্বেদে চলে যান, ঋগ্বেদে 10ম মণ্ডলের 110 নম্বর সূক্তের 8 নম্বর মন্ত্রটি, এবং ঋগ্বেদের এই 9 নম্বর সূক্ত, যেটা সারফেস ফ্লোর উপরে বলে দেওয়া আছে, এবং বাই সারফেস ফ্লো ঋগ্বেদের আরো মন্ত্রে উল্লেখ আছে, যেমন 6 নম্বর মণ্ডলের 61 নম্বর সূক্ত, 3 নম্বর মন্ত্র, 10ম মণ্ডলের
75 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্র, এইগুলো হচ্ছে সারফেস ফ্লো, বাই সারফেস ফ্লো, বাই সাবসারফেস ফ্লোর উল্লেখ আছে, এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে আচ্ছা, দেওয়া আছে। আপনি আপনি শুধু ঋগ্বেদের কথা বলছেন, কিন্তু অন্যান্য যে বেদগুলি আছে সেখানে কি আপনি কিছু পেয়েছেন, মানে কোনো উল্লেখ পেয়েছেন? হ্যাঁ, সেখানে অবশ্যই উল্লেখ পেয়েছি। যেমন আপনি হুম। অথর্ববেদে যদি চলে যান, আচ্ছা। অথর্ববেদে আর্টিফিশিয়াল ইরিগেশনের হুম। যে কনসেপ্ট, সেটা কিন্তু অথর্ববেদে বিস্তৃতভাবে বলে দেওয়া আছে। আচ্ছা। শুধুমাত্র কয়েকটি শব্দ নয়, হুম। যেমন আপনি যদি দেখেন তাহলে ঋগ্বেদের একটি মূল বিষয় হুম। যেটা হচ্ছে যজ্ঞ। আচ্ছা। আহ মূলত কোনো এখন যে সমস্ত দেবদেবীদের আমি বর্ণনা পাচ্ছি, আমরা বর্তমানে যেগুলো পাই, হুম। সেই ধারণা কিন্তু একটু ভিন্ন ছিল বেদে। আচ্ছা। বেদে প্রকৃতি ছিল দেবতা, ইন্দ্র, বরুণ, সূর্য, পৃথিবী, হুম। এই ধরনের দেবতার কথা সেখানে আমরা পাচ্ছি। আচ্ছা। তো সেখানে দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করা হতো। এই যজ্ঞে যে সমস্ত দ্রব্যগুলো আহুতি প্রদান করা হতো, হুম। সেগুলো তৈরি হতো বিভিন্ন কৃষিজাত আমাদের যে ফসল, যেমন যব, গম, এই সমস্ত, যেমন তন্ডুল অর্থাৎ চাল, এই সমস্ত দ্রব্যের দ্বারা আহুতি প্রদান করা হতো। তাহলে এই সমস্ত ফসল, যে সমস্ত আমি ফসলের নাম বললাম, এগুলো চাষাবাদের মাধ্যম দিয়েই আসতো। আচ্ছা। সুতরাং ঋগ্বেদের সময়কালে, বৈদিক সময়কালে যে কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যাচ্ছে, এর থেকে প্রমাণ হয় যে সেই সময় যে হুম। ইরিগেশনের সেচ ব্যবস্থার মাধ্যম দিয়েই এই কৃষিজ যে ব্যবস্থা, সেটা কিন্তু চালু ছিল। এবং প্রচুর মন্ত্র আছে ঋগ্বেদের দশম মণ্ডলের, প্রচুর মন্ত্র আছে যেগুলো আমরা থেকে একদম ধারণা করতে পারি, সুস্পষ্ট ধারণা আমাদের জন্মে যায় যে সেখানে ইরিগেশন পদ্ধতি সেটা কিন্তু চালু ছিল। অসীমবাবু, আপনি যে ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম ফ্রম বৈদিক টু রিসেন্ট এরা এই বিষয়ে কাজ করেছেন, সেই বিষয়ে বৈদিক যুগের কি কি তথ্য আজও প্রাসঙ্গিক? এটা খুবই সময় উপযুক্ত প্রশ্ন। দেখুন, আমি যদি এক কথায় বলি তাহলে পুরোটাই প্রাসঙ্গিক। কেন? কারণ আজও আমাদের ইরিগেশন সিস্টেম হুম। যেটা আমরা বলছি, হুম। তার মূল দুটো ভাগ হচ্ছে রেন ওয়াটার এবং রিভার ওয়াটারকে বেস করে ন্যাচারাল ইরিগেশন, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইরিগেশন। আচ্ছা। এই দুটোর কনসেপ্ট সারা পৃথিবীতে প্রথম নিয়ে এসেছে ঋগ্বেদ। আপনি আচ্ছা। যদি বেদে যান, আমি বিস্তৃতভাবে বললাম, তাহলে যে দুটোর ভাগ শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সামনে নিয়ে এসেছে ঋগ্বেদ, যেটা আজও সারা ভারতবর্ষ তো রয়েছেই, ভারতবর্ষ থেকে যদি আমি সারা ওয়ার্ল্ডের দিকে তাকাই, পৃথিবীর দিকে তাকাই, ইরিগেশন কনসেপ্ট সেই আজও সেই ধারণা আমাদের বর্তমান। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। আপনি যদি মূলত বৈদিক থেকে বর্তমান সময় এখন যদি আপনি ভাগ করেন যে আমাদের কি মেন পরিবর্তন হয়েছে, দেখুন, আগের যে বৈদিক ইরিগেশন কনসেপ্ট, যেটা হয়েছে আমাদের প্রকৃতিকে ভালো রেখে, প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে খুব কাছ থেকে চিনে, আধ্যাত্মিকতা এবং প্রযুক্তিগত উন্নয়ন, এটা ছিল বৈদিক কনসেপ্ট। বর্তমানের যে কনসেপ্ট রয়েছে, সেটা প্রকৃতির কনসেপ্টটাকে কিছুটা সরিয়ে রেখে, প্রকৃতি কিভাবে ভালো থাকবে সেটাকে কিছুটা কমিয়ে এসে, মানে আনসাস্টেনেবল, যেটা আনসাস্টেনেবল। একদম আমরা প্রযুক্তির উন্নয়ন দিকে ভাবছি। আমরা প্রযুক্তিগত উন্নয়নে বহু দিকে বহু উঁচুতে চলে গেছি, মানে আমরা কিন্তু বর্তমান সময়ে আমরা সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট তার কথা ভাবছি না। না, একদম প্রকৃতির কথা আমরা চিন্তাই করছি না, করলেও সেটা খুবই নগণ্য। ঠিক। যেটা আমরা এখন প্রকৃতিগত যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, সেটি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ঋগ্বেদ ও অন্যান্য বেদে সেচ ব্যবস্থার যেসব ধারণা পাওয়া যায়, যেগুলো আপনি বললেন, তা বর্তমান সময়ে
আমাদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে কতটা মেলে? দেখুন, আপনাকে একটি শব্দ এর আগে বললাম, যেটা আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। হুম এখন আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে। হুম স্বাভাবিকভাবেই হুম অনেক বহু হাজার হাজার বছর আগে বেদের কনসেপ্ট, সেখানে ছিল আধ্যাত্মিকতা, প্রযুক্তির উন্নয়ন, বর্তমানে হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন। হুম আমরা এখন বিভিন্ন স্মার্ট ইরিগেশনের কথা বলছি, যেখানে ড্রিপ, স্প্রিংকলার, এই ধরনের ইরিগেশনের এখন কনসেপ্ট চলে এসেছে, যেটা অবশ্যই দরকার, কারণ এখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেই অনুযায়ী জলের যে পরিমাণ সেটাও আস্তে আস্তে কমতে থাকছে, যার ফলে এখন যে ফসল জমি, আমরা জমিতে যে ফসলগুলো চাষ করছি, সেই জমি এক ফসলি থেকে দু ফসলি, তিন ফসলি, চার ফসলি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের চাষের ধরনও পরিবর্তন হচ্ছে। বিভিন্ন শাকসবজি, ফলমূল আমরা চাষ করছি, চাষাবাদ করছি, সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, তার মাধ্যম দিয়ে আমরা জমিতে যতটুকু পরিমাণে জলের প্রয়োজন ততটুকু জল পৌঁছে দিতে পারছি। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে জলের প্রচুর অপচয় হচ্ছে, যেটা আমাদের করা একদমই উচিত নয়। আমরা প্রকৃতির দিকে ভাবছি না, প্রকৃতির দিকে তাকাচ্ছি না, যেটা বৈদিক সময়ে অন্যরকম ভাবধারা ছিল। আমরা এখন যে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়, মানে কৃষি সেচন যে যোজনা, হুম পিএম কিষাণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে কয়েকটি মেজর যে প্রজেক্ট 2014 পর থেকে সেটা এসেছে, যেমন পার ড্রপ মোর ক্রপ, হুম এই ধরনের বিভিন্ন প্রজেক্ট আমাদের এসেছে। কিন্তু আসলেও কি হবে, আমাদের সচেতনতার অভাব, যার ফলে আমাদের প্রকৃতির দিকে আমরা তাকাচ্ছি না। বুঝতে পেরেছি। অসীমবাবু, আপনি তো এই বিষয়ে গবেষণা করেছেন, কিন্তু এই বিষয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছে এই মুহূর্তে। ব্রিটিশ ঔপনিবেশিক যুগ ও স্বাধীনতা পরবর্তী ভারতের ইরিগেশন ব্যবস্থার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছেন আপনি? দেখুন, ব্রিটিশরা ইনিশিয়াল স্টেজে যে সেচ ব্যবস্থা আমাদের, তারা কিন্তু কোন রকম প্রাধান্য দেননি, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে এটি নেগলেক্টেড ছিল। আমি যদি 1857 পূর্ববর্তী সময়কালটা দেখি, আচ্ছা। সেই সময়ে তারা সেচ ব্যবস্থা নিয়ে কোন রকম আগ্রহী ছিলেন না, কারণ তাদের মাথায় তখনও পর্যন্ত সেচ ব্যবস্থার মাধ্যম দিয়েও যে রেভিনিউ আর্ন করা যায়, সেটা তাদের ধারণাতে আসেনি। মানে ট্যাক্স কালেকশন করা। একদম একদম সঠিক কথা বলেছেন। কিন্তু কিন্তু আমি বলে দিচ্ছি, পরবর্তী সময়ে এটাই কিন্তু বড় একটা রেভিনিউ জেনারেট করার একটা পরবর্তী সময় আর কি, যুগে সেটা এখনো একটা বড় একদম বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদম ঠিকই বলেছেন, একদম সঠিক কথা বলেছেন আপনি। এবং যেটা যদি আমরা দেখি, তাহলে 1857 পরবর্তী সময়ে, হুম অর্থাৎ 1900 যে সময়কালটা, সেই সময়ের আশেপাশে তাদের ধারণা কিন্তু বদলে যায়। তারা তখন বুঝতে পারে না এখান থেকে রেভিনিউ আর্ন করা সম্ভব, এবং সেটা অধিক মাত্রায় সম্ভব। তখন তারা কি করলো, ফার্স্ট ইরিগেশন কমিশন তৈরি করলো 1901-এ। এরপরে তারা কয়েকটি মেজর প্রজেক্ট হাতে নিল, যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আপার বাড়ি জোয়াব ক্যানেল, যেটা পাঞ্জাবে অবস্থিত। এই ক্যানেলটি তৈরি করলো। এছাড়া গঙ্গা নদীর ওপরে একটি যে আমরা খাল তৈরির কথা তখন ওরা ভাবলো। আপনি যদি 1910 থেকে 1950 এই সময়কালটা যদি চলে যান, তাহলে কিন্তু সেই সময় আস্তে আস্তে ইরিগেশন কনসেপ্টটা আরো পরিবর্ধিত হলো। আমি যদি দেখি যে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের টোটাল ইরিগেটেড এরিয়া, ভারতবর্ষ যখন ভাগ হয়নি, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ভাগের পূর্ববর্তী যে সময়কালটা, সেই সময়ে টোটাল ইরিগেটেড এরিয়া ছিল 28.2 মিলিয়ন হেক্টর মতো। আচ্ছা। সেটা 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, তার পরবর্তীতে যখন দেশ ভাগ হলো, তখন ভারতবর্ষের অধীনস্থ 19.4 মিলিয়ন হেক্টর ইরিগেটেড এরিয়া আসে। আচ্ছা। এখন বর্তমানে যদি আপনি দেখেন, তাহলে আমাদের টোটাল ইরিগেটেড এরিয়া হচ্ছে
প্রায় ৭৪ মিলিয়ন হেক্টর মতো। এই যে আমি পরিসংখ্যানটা তুলে ধরলাম, এটা নীতি আয়োগ যে রিপোর্ট আছে আমাদের 2020 অব্দি, সেখানে এটা সুস্পষ্ট উল্লেখ আছে। তাহলে এই পরিবর্তন কিন্তু ব্রিটিশ থেকে, মানে ব্রিটিশ কলোনিয়াল সময়কাল থেকে বর্তমান সময়ের যে ধারণা সেটা আমরা পাই। অসীমবাবু, বিশ্বের ৫৫টি দেশের গবেষকদের সঙ্গে কাজ করার আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখেছেন বা কোন দিকটা সবচেয়ে আপনার মনে গেঁথে আছে এখনো পর্যন্ত? দেখুন, 19 ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে গিয়ে এর আগেও আমার একটি পেপার সিলেক্ট হয়েছিল, যেটা কানাডাতে ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে। তো লাস্ট যেটা হলো 19 ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে, সেখানে গিয়ে আমি দেখলাম এই যে 55টি দেশের কথা যেটা আপনি বললেন, এখানের প্রচুর গবেষক, বিভিন্ন দেশের প্রচুর গবেষক, তারা শুনতে এসেছিল বেদকে। আচ্ছা। তাদের যে সংস্কৃতের প্রতি একটা ভালোবাসা, সেটা দেখে আমার ধারণা পাল্টে গেছে। মেনলি যে বেদের উপরে তাদের একটা বিশ্বাস, যে আমি যে বলেছিলাম যে ওয়ার্ল্ডের প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, তারা কিন্তু এটি সোর্স হিসাবে, অর্থাৎ সবকিছুর সোর্স, অর্থাৎ ইন্ডিয়ান কালচারের, ইন্ডিয়ান, যদি আপনি যে কোনো দিকে যান, শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো বিষয় চলে যান, তার মূল ভিত্তি হচ্ছে বেদ। এটা তারা বুঝেছে। তাদের যে গবেষণা করার ইচ্ছা সংস্কৃতের উপরে, আপনি শুনলে অবাক হবেন, কোরিয়ান, আমার একটি বন্ধু, কোরিয়ান বন্ধু, তিনি ন্যায়ের উপরে পিএইচডি করছেন। অর্থাৎ ন্যায় দর্শন সংস্কৃতের একটু, মানে সাধারণ বিষয় থেকে একটু আলাদা। কোরিয়ান আমার বন্ধু, তিনি করছেন ন্যায়ের উপরে, কেউ পানিনির উপরে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, বিভিন্ন দেশ, এই 55টি দেশের মধ্যে বিভিন্ন দেশ, বিশেষত জার্মান, যেটা আমাদের প্যারিস, এই সমস্ত দেশগুলোতে এখন সংস্কৃত চর্চা প্রবল মাত্রায় হচ্ছে। আমি আমার কলেজে একটি পরিসংখ্যান তুলে ধরেছিলাম, যেখানে দেখিয়েছি যে বিশ্বের প্রায় 1600 স্কুল আউট অফ ইন্ডিয়া, তারা প্রাইমারি সেকশনে গীতা, বেদের বা উপনিষদের, মেনলি বেদের একটি পোর্শন, সেটা হচ্ছে উপনিষদ, যেখানে শান্তি মন্ত্রের কথা উল্লেখ আছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এখন চারিদিকে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন দেশের যে যুদ্ধের আবহাওয়া চলছে, এই বিশ্ব শান্তির কথা প্রথম বলেছে ঋগ্বেদ। বেদের একটি পোর্শন যেটা হচ্ছে উপনিষদ, সেই উপনিষদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন আমাদের বাঙালির আইকন বলতে পারি, বাঙালিদের নমস্য একজন মানুষ, স্বামী বিবেকানন্দ, যিনি পৃথিবী বিখ্যাত হয়েছেন এই বেদের একটি ভাগ, উপনিষদের বাণী সহজ সরল ভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। অসীমবাবু, তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে 19তম ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে আপনার যে গবেষণাপত্র নির্বাচিত হয়েছিল, সেই নির্বাচিত গবেষণাপত্রের মূল উদ্দেশ্য, তাৎপর্যটা তাহলে কি ছিল? না, মূল উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম ফ্রম বৈদিক টু রিসেন্ট এরা, অর্থাৎ টোটাল সেচ ব্যবস্থা, সেটা আমাদের এখন যে আমরা সেচ ব্যবস্থার সঙ্গে পরিচিত, তার কনসেপ্ট আমাদের ঋগ্বেদ প্রথম আমাদের সামনে নিয়ে আসে, যে কিভাবে সেচ ব্যবস্থা, কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে পদ্ধতিটা চালু হয়েছিল, সেখান থেকে আজও সেই ধারণা আমাদের চলে আসছে এবং সেটি যথোপযুক্ত। কতটা এক্সাইটেড ছিল যারা আপনার গবেষণাপত্রের বিষয়টা শুনছিলেন? খুবই প্রশংসিত হয়েছিল বিষয়টা। আমি সেখানে কিছু স্যাটেলাইট ইমেজারি দেখিয়েছিলাম, যেখানে যে আমি খুব ইম্পর্টেন্ট একটা নদীর নাম বললাম, সরস্বতী নদী, তার বর্তমান অবস্থা, সেটি হয়তো আর প্রবাহমান নেই সেই সময়ের মতো, কিন্তু যে যে আমি সোর্স, অর্থাৎ প্রমাণগুলো দিয়ে, এখানে তো হয়তো আমি বিশেষ কিছু মন্ত্র উল্লেখ করলাম, সেখানে প্রচুর মন্ত্র আমি উল্লেখ করেছি,
প্রচুর সোর্স, যেটা ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বিশেষত ঋগ্বেদ এবং অথর্ববেদ, সেখানে প্রচুর মন্ত্র উল্লেখ আছে। এক একটা সূক্তের যতগুলো মন্ত্র আছে প্রায় সবগুলি ইরিগেশনের সঙ্গে যুক্ত, সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ আছে। এই বিষয়গুলো যখন তুলে ধরি, বিশেষত আমার সেশনের যিনি চেয়ারপারসন ছিলেন তিনি তো খুবই প্রশংসা করেছেন। তৎসহ অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, কোরিয়া, এই সমস্ত দেশের বহু গবেষক এই বিষয়টি, পুরো গবেষণাপত্রটি তারা আমার থেকে নিয়েছেন, পিপিটিটা পুরোটা নিয়েছেন এবং এখনো পর্যন্ত যোগাযোগ রেখেছেন। আগামী দিনে আমার একটি প্রজেক্ট আসতে চলেছে জার্মানের একটি বিশ্ববিদ্যালয়, সার্বন বিশ্ববিদ্যালয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী বছরের মধ্যে আমি সেই প্রজেক্টটিও পেয়ে যাব আশা রাখছি। এত গুরুত্বপূর্ণ একটি গবেষণাপত্রের জন্য কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা পাওয়াটা আপনার কাছে কতটা মূল্যবান ও উৎসাহব্যঞ্জক ছিল? প্রথমত হচ্ছে, এই যে পেপারটি, গবেষণাপত্রটি আমি নেপালে প্রেজেন্টেশন করতে গিয়েছিলাম, হুম হুম তার জন্য আমাদের ভারত সরকার কর্তৃক হুম যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে হুম সেখান থেকে আমাকে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করা হয়েছিল। এটা খুবই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। যে কোনো গবেষকদের কাছেই তারা যখন আউট অফ ইন্ডিয়া বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপনা করতে যান, হুম তখন যদি আমরা তখন যাচ্ছি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে, তো ভারত সরকার সেটা যদি আমাদের সবসময় যদি পাশে থাকে, হুম বা আমাদের রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প আছে, হুম বিভিন্ন সহযোগিতার হুম বিভিন্ন দিকগুলো রয়েছে, তারাও পাশে থাকে। হুম তো এই যে সরকার যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা আরো আমাদের গবেষণাপত্র সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারি, যেটা প্রয়োজন, খুবই দরকার। আর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা একটা আলাদা, খুবই উৎসাহ ব্যঞ্জক একটি ব্যাপার আমাদের মতো ছাত্র, যারা ইয়াং গবেষক, তাদের কাছে। কারণ আমরা তো এখনো শিখছি, জানছি, আমাদের মাস্টারমশাই কাছ থেকে যারা শিক্ষাগুরু রয়েছে সেই সব ধারণাগুলো আমাদের বর্তমান প্রযুক্তির সাথে মিল খাইয়ে সেগুলো সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়া, সেটা আমাদের গুরু শিক্ষা পরম্পরার একটা নৈতিক দায়িত্ব বলতে পারি। তো ভারত সরকার সেটিকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছে, এর জন্য আমি ধন্যবাদ দিতে চাই সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির কর্তৃপক্ষদের। অসীমবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। নদিয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে এই দীর্ঘ পথ চলার নেপথ্যে আপনার শিক্ষা জীবনের কোনো মানুষ বা মুহূর্ত সবচেয়ে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে, এরকম বিষয়ে কিছু বলতে চান? প্রেরণা যদি বলতে চান, হুম মানে আমি সবার প্রথমে, আমি তো খুব সাধারণ ঘরের, মানে সবার একটা বৃত্ত হয় না, হুম উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তো আমার কোনো বৃত্ত ছিল না। আচ্ছা তো আমি এতটাই সাধারণ দরিদ্র পরিবারের সন্তান। আচ্ছা তো সেখানে হুম আমার মাই হচ্ছে সব থেকে বড় প্রেরণা। মার জন্যই আজকে আমি এখানে আছি। যা কিছু পড়াশোনার মূলেই হচ্ছে আমার মা। আর পড়াশোনা করতে গেলে তো শিক্ষাগুরুদের অবশ্যই প্রয়োজন। আমাদের স্কুলের শিক্ষক মহাশয়, তৎসহ আমার কিছু সেই সময় সাহায্যকারী শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা ছিলেন। এরপরে আমার বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমার পাশে থেকেছেন। আমার গবেষণার যে পথপ্রদর্শক ছিলেন তাদের মধ্যেই। এরপরে আমার পরিবার এই ধরনের, মানে সংস্কৃতকে আধুনিকভাবে, দেখুন আমার কনসেপ্টটা ছিল যে বৈদিক ইরিগেশন সিস্টেম। তো আমার বর্তমানে যিনি আমার সহধর্মিণী, তিনিও অধ্যাপিকা, আচ্ছা তিনি জিওগ্রাফি বিষয়ে, অর্থাৎ ভূগোল বিষয়ে তার হচ্ছে বিষয়। হুম তো এখন আমার একটু ধারণাটা পাল্টেছে। হুম আমি যে পড়াশোনা করেছি, এখন পড়াশোনার মধ্যে হচ্ছে যে আমি বেদকে কিভাবে আধুনিক, যে আমার সংস্কৃত বিষয় ছাড়াও অন্যান্য মানুষজন কিভাবে বেদকে রিলেট করবে, তো এই ধারণা আরো পরিবর্তিত হচ্ছে আমার। তো এই কাজে আমার সহধর্মিণী অধ্যাপিকা দেবলীনা চক্রবর্তী, তিনিও আমার পাশে থাকেন। তো এইভাবে চলছে আপনাদের আশীর্বাদে। তো বু- এই হচ্ছে, মানে প্রথম শুরু হচ্ছে মা, বুঝতে শেষও পেরেছি। মা। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এই ইটকে এতক্ষণ আপনারা যে আলোচনা শুনছিলেন তার বিষয় ছিল বৈদিক যুগে সেচ ব্যবস্থা। এত সুন্দর ও তথ্যবহুল আলোচনা করার জন্য অসীমবাবু আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক,
পরবর্তী ইটকে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার আপনাকেও এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটি বিষয় উপস্থাপনার জন্য সুযোগ দেওয়ার জন্য আমাকে নমস্কার।